প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই সময়। সাথে আছে আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচিত হব। তার আগে আমরা একটু দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জেনে নেব। আজকে দিনের উল্লেখযোগ্য সংবাদের মধ্যে রয়েছে ভিসির পদত্যাগের দাবিতে ফের উত্তাল কুয়েট এবং মূলত এক দফা দাবি কারণেই তারা বিক্ষোভের পাশাপাশি তালা ভেঙে 6টি হলে প্রবেশ করেছে। মূলত তাদের অভিযোগ সাধারণ 22 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, 37 জনকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ঠিক ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ এর ছাত্রদের মধ্যে আবারও সংঘর্ষ দেখা দিয়েছে এবং সেটি আধা ঘন্টা ধরে চলে এবং মূল কারণ খুবই তুচ্ছ ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মকমূলক কমেন্ট কিংবা কিছু, এটাকে কেন্দ্র করেই বেশ ভালো এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়। এর বাইরে উল্লেখযোগ্য আরেকটি সংবাদ রয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে জাতীয় ঐকমত্য কমিশন, সে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা এবং এই আলোচনায় সম্ভবত বিএনপি নির্বাচনী রোডম্যাপ চাইবে, কেননা দলটির নেতারা বলছেন ভোট নিয়ে বিভ্রান্তি যে তৈরি হয়েছে সে বিষয়ে সরকারের মনোভাব স্পষ্ট হতে পারে এই বৈঠকে। যদিও এদিকে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝিতে শেষ হতে পারে, এরকম একটি কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে ভোজ্য তেল সয়াবিন এবং পাম অয়েলের দাম বেড়েছে এবং যেটি বোতলজাত সয়াবিন তেল সেটির দাম বেড়েছে 14 টাকা এবং খোলা সয়াবিন তেল এবং পাম অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে মূলত 12 টাকা। এ নিয়ে ভোজ্য তেলের দাম যেটি এখন থেকে যেটি বোতলজাত সেটি 189 টাকায় কিনতে হবে প্রতি লিটার। এর বাইরে আরও কিছু খবর আছে। রাজুকের দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকী সহ রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতি নিয়ে টিউলিপ সিদ্দিকী সহ রাজুকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তাছাড়া দুর্নীতি এবং স্কলারশিপ নিয়ন্ত্রণে তৃণমূল ক্রিকেটারদের নিজেদের ইচ্ছামতো কারসাজির অভিযোগে দুদক বিসিবির 4 পরিচালকের বিরুদ্ধে তদন্ত নেমেছে ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। আমরা সবগুলো পারবো না, যতটুকু পারি সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডানে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল ভাই, শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আমার বামে রয়েছেন আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সর্ববামে রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের এই আলোচনায়। আমি বাবুল ভাই আপনার কাছে একটু শুরু করতে চাই, যেটি প্রথমেই বলছিলাম যে বিএনপির সঙ্গে আগামীকাল বৈঠক প্রধান উপদেষ্টার, তো সেখানে আপনাদের অনেক নেতাই বলেছেন, বিশেষ করে আজকে আমাদের একটি বিশেষ প্রতিবেদনও ছিল দলের স্থায়ী কমিটির সদস্য অন্যতম সালাউদ্দিন আহমেদ, তিনিও বলেছেন যে ভোট নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এ বিষয়ে সরকারের মনোভাব স্পষ্ট হবে। অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায় জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণাও চলছে, কোনো উপদেষ্টা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, এমন একটা আশঙ্কাও আছে। আপনার কাছে এক বাক্যে প্রশ্নটি হচ্ছে যে আসলেই নির্বাচন নিয়ে আপনাদের ভিতরে শঙ্কা আছে কি, আর কেন শঙ্কার কারণ কি? না, শঙ্কা তো আছে, শঙ্কা কেন থাকবে না? কারণ নানান ধরনের ধূম্রজাল, বিভ্রান্তি, এক এক রকমের বক্তব্য এক একজনের নির্দিষ্ট সময় রেখা নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেদিন তিনি যেটা বললেন সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে টার্গেট করে কাজ করছে সরকার, আবার সেটা 3 বার কারেকশন করে প্রধান উপদেষ্টার দপ্তরের সেই বক্তব্য ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনকে টার্গেট করে এই যে বিভ্রান্তি। তারপর আপনি যেটা বললেন উপদেষ্টা মহোদয়েরাও বলছেন এবং সরকারের দায়িত্বশীল অনেকে যারা সরকারকে 5 বছর দেখতে চায় এরকম পথকে, পোস্টকে বা এরকম বক্তব্যকে উৎসাহিত করছেন, এগুলো নিয়ে মানুষের মধ্যে নিশ্চয়ই একটা ধূম্রজাল এবং সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হয়েছে। আচ্ছা বাবুল ভাই, একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি যেমন দ্বিতীয় যে অংশটি বললেন উপদেষ্টাদের বক্তব্য, আমরা পরে সময় পেলে সেটা আলোচনা করব, কিন্তু প্রথম অংশটি নিয়ে একটু স্পষ্ট করেন যে প্রধান উপদেষ্টা প্রথমে সম্ভবত
বিজয় দিবসের একটি অনুষ্ঠানে। ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যেটি স্পষ্ট করেছিলেন, পরদিন প্রেস উইং থেকে আরো স্পষ্ট করা হলো এবং শুরু থেকেই তো এটিই বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে 2025 ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে। না, সেটাই আমরা জানতাম, সেটা গভর্নমেন্টের কমিটমেন্ট, স্পষ্ট কমিটমেন্ট। কিন্তু কিন্তু আপনি দেখবেন ওই পোস্টেই পরে কারেকশন করে আবার বলা হয়েছে আচ্ছা। যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনকে টার্গেট করে কাজ করছে। আছে তো সেটা, আপনি দেখেন জিওপি, গভর্নমেন্ট অফ প্রাইম অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, তার অফিস থেকে যেটা 3বার কারেকশন করে বলা হয়েছে। আমি জানি না এত দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেই জন্য নানান ধরনের বিভ্রান্তি আপনি দেখছেন কেউ কেউ বলছে, এবং এটা দেশে বিদেশে থেকে নানান ধরনের বক্তব্য। ইউনিসেফ সরকার বারবার দরকার, আমৃত্যু দরকার, এরকমও কেউ বলে ফেলতে চায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি হাসিনা বলতো 41 সাল পর্যন্ত তার সরকার দরকার, বাংলাদেশকে আমেরিকা সুইজারল্যান্ড বানাই ফেলবে, এইসব বক্তব্য কিন্তু নানান ধরনের আসছে। আমরা এটা চাই না আসলে, এবং বলা হচ্ছে এরকম যে কি আন্দোলন বা গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হয় না, নির্বাচন হইলে খুব খারাপ হয়ে যাবে, এবং দেশ এখন অনেক ভালো চলছে, ভালো চলবে, ভালো যাচ্ছে। হ্যাঁ, এবং সমস্ত জনগণ এই সরকারকেই চাচ্ছে, এই ভোটবিহীন সরকারকে আরো 5 বছর চাচ্ছে, এবং এরপরে আরো কত বছর চাইবে আমরা জানি না। এই ধরনের বক্তব্যের কারণে মানুষের মধ্যে সন্দেহ, অবিশ্বাস এবং ধূম্রজাল তৈরি হয়েছে। এটা আচ্ছা, এইটা আমি একটু ফয়েজ আপনার কাছে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে আসলেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই নির্বাচনের ডেট নিয়ে বা প্রধান উপদেষ্টার এই বক্তব্য যে বিএনপির ভিতরে বিশেষ করে যে একটা বিভ্রান্তি বা সন্দেহ তৈরি হচ্ছে যে কারেকশন করা হয়েছে, বারবার ডেটের ব্যাপারে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে, এটি কেন আসলে? না, দেখুন, প্রধান উপদেষ্টা আপনি যেটা উল্লেখ করছিলেন যে গত বছর মহান বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি বলেছেন যে সরকার আগামী ডিসেম্বর মাসে যদি স্বল্প সংস্কার হয় সেক্ষেত্রে ডিসেম্বর মাসে নির্বাচন করতে চায়। যদি রাজনৈতিক দলগুলি আরও খানিকটা বেশি সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে আসেন সেক্ষেত্রে আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে। পরবর্তীতে এটা প্রেস উইং থেকে আরও পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে যদি আপনি স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে সেখানে আসেন, সেখানেও প্রধান উপদেষ্টা একদম স্পষ্ট বলেছে যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনার কাছে যে বিষয়টি আলোচনায় বিরতির আগে ছিলাম যে প্রধান উপদেষ্টা বলেছেন ইলেকশনের সময় নিয়ে। জি, তো ওই জায়গাটাই এখন পর্যন্ত এই অবস্থা থেকে সরকারের কোনো ধরনের পরিবর্তন হয় নাই। এর বাহিরে এসে আমরা একটা জিনিস আমাদের কাছে পরিলক্ষিত হয় যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের নির্বাচন বলেন বা সার্বিক অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে মত দ্বিমত রয়েছে। তো এই যে মত দ্বিমতটা থাকা, এটা আমাদের কাছে অনেক বড় কোনো বিষয় নয়। কারণ আপনি যদি খেয়াল করেন যে 5 আগস্ট পূর্ববর্তী রাজনৈতিক দলগুলির যে অবস্থান, এই সকল এখন যারা মাঠে আছে এই সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, একই জায়গায় দাঁড়িয়ে, একই মতে, একই স্বরে আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘদিন। কিন্তু এই সবগুলি রাজনৈতিক দলের মধ্যে তাদের যে মতাদর্শগত অবস্থান, তাদের যে টার্গেট ভোটার, তাদের যে টার্গেট আসন, এগুলি সব তো এক নয়। এরা একটি সুনির্দিষ্ট জায়গায় খুবই আমি বলবো যে একদম সুনির্দিষ্ট একটা পয়েন্টে একমত হয়েছে, সেটা হচ্ছে তারা ফেসিবাদের অবসান চেয়েছে, তারা আওয়ামী দুঃশাসনের অবসান চেয়েছে। সেই জায়গা থেকে অনেক কিছুকে তার নিজ নিজ দলের মতাদর্শ অনেক কিছুকে কম্প্রোমাইজ করে একটা জায়গায় এসেছে। তো 5 আগস্ট পরবর্তী সময়েও যদি সবগুলি পলিটিক্যাল পার্টি এক হয়ে যায় তাহলে তো এখানে আর অন্য কোনো রাজনীতির অস্তিত্ব আচ্ছা, থাকে না। এক হওয়ার দরকার নেই, কিন্তু এখন যেটা করছে, ওই জায়গাটাই বলছি, এখন যেটা করছে, ধরুন বিএনপির সুনির্দিষ্ট টার্গেট রয়েছে। এই দেশের রাজনৈতিকভাবে এখন যারা এক্সিস্ট করছে সবচেয়ে বেশি পলিটিক্যাল পাওয়ার, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সবচেয়ে বেশি অভিজ্ঞ রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএনপি। এবং বিএনপির মধ্যে যে সমস্ত নেতারা রয়েছেন তাদের মধ্যে 2বার 3বার 4বার 5বার নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন অনেকে, তাই না? তো তারা এক ধরনের ভোটমুখী রাজনীতি সবাই করছে, কিন্তু এই ভোটমুখী রাজনীতির সবচেয়ে অগ্রভাগে বিএনপির অবস্থান। আবার আপনি আচ্ছা, এইখানে একটু প্রশ্ন আপনার কাছে একটু করি, সেটি হচ্ছে যে এই যে বিএনপি তো ভোটমুখী,
এবং রাজনৈতিক দল ভোটমুখী হবে, এটি স্বাভাবিক। কিন্তু এই সবচেয়ে বড় যে দল, ভোটমুখী দল, তার ভেতরে আমরা প্রতিনিয়ত দেখছি নির্বাচন নিয়ে শঙ্কা। সরকার হয়তো বিলম্বিত করতে চায়। আপনার প্রধান উপদেষ্টার, আপনি প্রেস উইংয়ে আছেন, আপনাদের কাছে এটার কি মনে হয় যে কেন আপনাদেরকে নিয়ে এত শঙ্কা, বা প্রধান উপদেষ্টাকে বা অন্তর্বর্তী সরকার? আমি যদি আপনাকে খুবই অনেস্টলি বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে সংখ্যাটা দেখছেন তাদের মধ্যে, বা অনেক মানুষ আমাদেরকে পার্সোনাল লেভেলেও অনেকে প্রশ্ন করে বিএনপির মধ্যে এত সংখ্যা কেন, কিন্তু আমরা কিন্তু এই সংখ্যাটা দেখি না। কৌশল হিসেবে দেখেন না, কৌশল বা কি এটা, সেটাও আমি যদি বলি একটু বলছি। তবে কেন আমরা দেখি না আগে সেই কথাটা বলি। সেটা হচ্ছে যে যখন এই রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিভিন্ন সময়ে নানান বিষয়ে, আপনি বিশ্বাস করেন এই নেতৃত্বের মধ্যে নির্বাচন নিয়ে ন্যূনতম কোনো সন্দেহ সংশয় নেই। আচ্ছা, তারা প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতিটি দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেন, তারা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী এই জায়গায় যে এর কোনো হেরফের হবে না। কিন্তু আপনাকে ওই আগের পয়েন্টে আমাকে বলতে হবে, কিন্তু রাজনীতিতে সুনির্দিষ্ট ভোটার আছে। ধরুন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটি গঠনের প্রক্রিয়ার সঙ্গে যারা আছেন, তার নেতা যারা আছেন, আমি কর্মী সমর্থক এই জায়গায় গেলাম না, শুধুমাত্র নেতা যারা আছেন, এই নেতারাই, আমি যদি মোটা দাগে বলি, এই নেতাদের একটা অংশ যদি সামনে ভোট হয়, যদি এই দলটি না থাকতো, বিএনপিকে ভোট দিত, আরেকটি অংশ হয়তো জামাতকে ভোট দিত, যদি মোটা দাগে বলি। তাহলে আপনি এই একটা নতুন দল গঠনের মধ্যে দিয়ে তো বিএনপি বা জামাতের যে সলিড ভোটার ছিল কিছু, সেগুলিতে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে মানুষের জন্য আরেকটা অপশন হিসেবে আবির্ভাব ঘটলো, তাই না? সুতরাং আপনি রাজনীতিতে এই ভয় যদি রাজনৈতিক নেতাদের মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে যদি না থাকে, আমি ভোটার হারাতে পারি, আমি আমার সংসদীয় আসন হারাতে পারি, আমি আমার পোটেনশিয়াল ক্যান্ডিডেট হারাতে পারি, অন্য দলের ভালো সম্ভাবনা দেখলে আমার ক্যান্ডিডেটও চলে যেতে পারে, এই ধরনের ভয়গুলি যদি না থাকে, তাহলে রাজনৈতিক নেতাদের মননেই এক ধরনের ফেসিবাদের বসবাস থাকে। ওকে, ক্লিয়ার। সুতরাং ওই জায়গা থেকে, শেষ করি আমি, সুতরাং ওই জায়গা থেকে বিএনপি তার আশঙ্কার কথা বলেন বা যেভাবেই বলেন, বিএনপি দ্রুত সময়ের মধ্যে দিয়ে, ওনারা বারবার যেটা বলছেন যে একটা রোড ম্যাপ, এটার মধ্যে দিয়ে আসলে পুরো দেশটাকে একটা ইলেকশনের মোমেন্টামের মধ্যে দিয়ে নিয়ে যেতে চান। পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের এই চাওয়া কোনো অন্যায় নয়। তবে একই সঙ্গে এটাও সত্য যে এই সরকারের কেবলমাত্র দায়িত্ব শুধু পুরো জাতিকে নির্বাচনের মোমেন্টামে নিয়ে হাজির করা নয়। এটা হয়তো অনেকে বলতে বলতে গিয়ে বলে ফেলেন যে এই সরকারের কাজই হচ্ছে একটা নির্বাচন দিয়ে দেওয়া। এই সরকারের কাজই কিন্তু নির্বাচন দিয়ে দেওয়া নয়। এই সরকারের যে কাজ যে শুধু একটা নির্বাচন দিয়ে দেওয়া নয়, এটা কিন্তু বিএনপি সহ অপরাপর রাজনীতিগুলি ডিসাইড করে দিয়েছেন। ধরুন বলতে বলতে বলে ফেলছেন অনেকে যে একটা অনির্বাচিত সরকার, এমনভাবে বলছেন যে এ বুঝি মনে হয় একটি স্বৈরতান্ত্রিক কায়দায় চেপে বসা সরকার। না, আপনারা তো নিজেরা একটি গণ অভ্যুত্থানের আউটকাম হিসেবে তাদেরকে দায়িত্ব দিয়ে ডেকে এনে বসিয়েছেন, তাই তো? হ্যাঁ, আপনি ধরেন বলতে বলতে বলে ফেললেন যে ভোটবিহীন সরকার। সত্যিই তো ভোটবিহীন, কিন্তু বলার অ্যাপ্রোচটা কি? তার মানে কি এরা কি জোর করে জাতির ঘাড়ের উপর চেপে বসেছে? তা না, এটা মোটামুটি ক্লিয়ার। ফয়েজ, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাবো, কিন্তু সেটি আপনাকে প্রশ্নটা রেখেই যাই, উত্তরটা পরে নিব। সেটি হচ্ছে যে সবশেষ 9 ডিসেম্বর হচ্ছে আপনার এই ভোজ্য তেলের দাম বাড়ানো হলো, তারপরে মাত্র এত অল্প সময়ের ভিতরে আবারও 14 টাকা করে বাড়ানো, যখন প্রধান উপদেষ্টা কিংবা রমজানে একটু মানুষের স্বস্তির কথা শুনছিল, তারপরে এরকম একটা ঘোষণা মানুষের ভিতরে দুশ্চিন্তারও কারণ হয়েছে। কেন এত পরিমাণ বাড়ানো হচ্ছে সেটির একটু ব্যাখ্যা জানতে চাবো। তার আগে আমি একটু আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে এই ব্যাপারটা একটু স্পষ্ট হতে চাই যে এই আলোচনাও আছে যে বিএনপির যেমন একটা আশঙ্কার জায়গা আছে যে নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকার, এবং সেটার অনেকটা তার প্রেক্ষিতে এরকম একটি বক্তব্য আছে যে মূলত এনসিপিকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, তাদের একটু বড় করার জন্য, বা তারা যেন নির্বাচনের প্রস্তুতি নিতে পারে সেজন্য 2-1 বছর সময় লাগে, এ কারণে সরকার সময় দিচ্ছে। আপনারা কি নির্বাচন নিয়ে ভাবছেন, নাকি শুধুই সংস্কার, সামনে এগিয়ে যাওয়া, বড় একটা দল হওয়া, তারপরে ক্ষমতায় যাওয়া? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এবং এর সাথে আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনার সাথে যখন আলোচনা করছি তখন আমি একটু আগে নিউজের স্ক্রল করছিলাম যে লাস্ট 10 মিনিট আগে একটা নিউজ দেখলাম, সম্ভবত কোনো একটা জেলায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত। এখন বিষয় যেটি হচ্ছে যে নির্বাচন বাংলাদেশের পাওয়ার যাওয়ার সবচেয়ে বড় একটা যার যার এলাকায় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি কে, এইটা প্রমাণ করার একটা জায়গা থাকে। ফলে যত নির্বাচনের দিকে এগোবে তত হচ্ছে আপনার
এই তৃণমূল পর্যায়ে বিএনপির যে অন্তকোন্দল এবং যে সংঘর্ষ এটার পরিমাণ দিন দিন আরো বাড়বে। সেটা কি প্রথমেই আপনি যে অভিযুক্ত বা আপনি যেটা বলছেন যে এনসিপিকে নির্বাচনের সময় দেওয়ার জন্য আসলে সরকারের এনসিপিকে কেন দিতে হবে? মানে সরকারকে এনসিপি বা এই স্টুডেন্টরা বসিয়েছে তাই শুধু তো স্টুডেন্টরাই এখানে বসায় নেই, এই সরকারটি সকল রাজনৈতিক দল আন্দোলনের সকল স্টেক হোল্ডারদের সরকার এবং এই সরকারের সকল স্টেক হোল্ডারেরই সমানুপাতিক হারে এবং 70% বিএনপির সবচেয়ে বেশি পাওয়ার এখানে কাজ করতেছে। সরকারের যত দায় যত ব্যর্থতা আছে সবকিছু শিক্ষার্থীদের উপরে আসে, অর্থাৎ উপরে সাইনবোর্ডটা আছে যে এটি সরকার ছাত্রদের সরকার, ছাত্রদের সকল হচ্ছে আপনার কোনো কিছু ব্যয় হলে কোনো কিছু দাম হলে আপনি ফেসবুকে গিয়ে হচ্ছে একটি ছাত্রদের একটা গালি দিয়ে আসে কিংবা হচ্ছে অভিযোগ করে আসে, যখনই সরকার কিছু ভালো কিছু করে তখন এটা সব কিছু সবার সরকার হয়ে যায়। ফলে আপনি যখন দায় দিচ্ছেন শিক্ষার্থীদের এবং এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু আবার সফলতার ক্ষেত্রে আপনি সেই জায়গাটা হচ্ছে বিশ্লেষণ করছেন না। আমি যে জায়গাটি বলবো যে এনসিপির বক্তব্য হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক না। এনসিপি মনে করে গত 54 বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে গড়ে উঠছে, রাষ্ট্রের সেই গঠনিক প্রক্রিয়ায় বড় ধরনের ভুল আছে এবং গলদ আছে। ফলে এই রাষ্ট্রের শাসনতান্ত্রিক যে কাঠামো আছে সেই কাঠামোগত পরিবর্তন করতে হবে এবং মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য মৌলিক সংস্কার এবং একই সাথে গত 15 বছরে আওয়ামী লীগ মানে বিচার বহির্ভূতভাবে 10,000-এরও অধিক মানুষকে হত্যা করেছে। 10,000 এটা একজ্যাক্ট হিসাবটা ধরেন আপনি জুলাই আগস্টে 2,000-এর অধিক, 3,000-এর অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনার হচ্ছে বিরোধী দল, 800 আছে গুম ছাড়াই বিচার বহির্ভূত আরো 3,000 ক্রস ফায়ার আছে। আপনি সেনা কর্মকর্তাদের সেখানে মেরেছে আপনার হচ্ছে আরো 72 জন। 13 সালের হচ্ছে শাপলা হত্যাকাণ্ডে আপনার হচ্ছে প্রায় কয়েক শত। এই সংস্কারের বিচার কতদিনে চান আপনারা? না, এই কত সময় দিন না, আমাদের এখানে আমরা কোনো দিনের ভিতর ফ্রেমিং করতে চাচ্ছি না। আমরা মনে করি যে দেখেন ওই জাতীয় ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলোতে 166টা বিষয় যে বলছে, বিএনপি দেখেছি বেশ ভালো করে ফেসবুকে প্রচার করতেছে দুর্নীতি দমন বিষয়ে 20টিতে 19টিতে বিএনপি একমত, তারপরে হচ্ছে পুলিশ সংস্কারে এতটি একমত, কিন্তু নির্বাচন সংস্কার ক্ষেত্রে এবং হচ্ছে সংবিধান সংস্কারের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বিএনপি কোনো বিষয়ে একমত না। তারা মনে করেন এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত না কিংবা হচ্ছে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী না হয় সেই বিষয়টি তারা একমত হচ্ছে না। অথচ আমরা বারবার দেখেছি যে 72 সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছে সেই সংবিধানের মূল লক্ষ্যই ছিল শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে। 72-এর সেই সময় তো আসম আব্দুর রব ভাই কিংবা তারা এখনো জীবিত আছে, তাদের এখনো বক্তব্য শুনলে বুঝবেন যে তাদের ডক্টর কামাল হোসেনের যে বক্তব্য শুনেন যে 72 সালে সংবিধানটা প্রণয়ন করেছে শেখ মুজিবের সামনে রেখে, যে শেখ মুজিব আমৃত্যু পর্যন্ত যেন সকল ক্ষমতার উৎস থাকে, সকল কিছু তার কাছে থাকে, ঠিক সেই জায়গাটা করছে। এখন আমার কাছে যেটি মনে হচ্ছে যে বিএনপির সকল সংস্কার কিংবা সকল হচ্ছে জিয়া পরিবারকে কেন্দ্র করেই হচ্ছে তারা সকল সংস্কারের প্রস্তাবনা চিন্তাগুলো করতেছে। যে পরপর 2 বছর কি হলে যে জনাব তারেক রহমান তার বয়স এখন 59 বছর, হয়তো আরও 10 বছর পরপর 2বার যদি বলে, কিন্তু সরকার প্রস্তাব করছে যেন একটা মানুষের এক জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রীতে থাকার হচ্ছে কিংবা হচ্ছে যেটা অনেক উন্নত রাষ্ট্রগুলোতে আছে আমরা দেখছি, আমরাও মনে করি যে পরপর এক জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রিত্ব থাকার জায়গার খুব বেশি দরকার নেই। তো এই যে ধরেন হচ্ছে 10 বছর তাকে রাখা, তারপরে হচ্ছে তার ফ্যামিলির পরবর্তী উত্তরসূরি 10 বছরের মধ্যে তৈরি হওয়া কিংবা হচ্ছে নানা ধরনের, ফলে আমার কাছে যে জায়গাটি হচ্ছে যে মৌলিক যে পরিবর্তন, আপনি যদি রাষ্ট্রের সকল ক্ষমতা এখন যে বিদ্যমান সাংবিধানিক কাঠামো আছে এই কাঠামো অনুযায়ী সকল কিছু দেখবেন যে জনাব তাকে গঠিত না এখানে মূল বিষয়টি হচ্ছে যে আপনার এই সংস্কার কিংবা এই বিচার বা এই মানে এই সংস্কার আর বিচার এই দুইটি তো একেবারে মানে কি বলা যায় যে একেবারে মানে মানে অফুরন্ত সময় ধরেও তো চলতে পারে না অফুরন্ত সময় না, এখানে আমরা বলেছি একটা রোড ম্যাপও কি আপনারা তো না টাইম ফ্রেম অবশ্যই আজকে যদি সকল রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্যের কমিশনের সাথে একমত হয়ে যায় তাহলে আপনার ডিসেম্বরেই তো সরকার ইলেকশনের আয়োজনের দিকে এগিয়ে যেতে পারে, কিংবা হচ্ছে জুনে বললে আমার সময়ের ফ্রেমিংয়ে আমি যাব না। আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো
এবং আন্দোলনকারী ঐক্যমত অন্য না হয়? দেশগুলো, হ্যাঁ ঐক্যমত যদি না হয়? ঐক্যমত না হলে এখানে যেই রাজনৈতিক দল যে লক্ষ্য নিয়ে কাজ করতেছে তারা সেই সংগ্রামটা অনবরত করে যাবে, অব্যাহত আচ্ছা, রাখবে আমরা লড়াইটা। একটু আবার আসবো। আমি একটু বাবুল ভাইয়ের কাছে, আপনি যে বিষয়টায় কথা বললেন, যে বাবুল ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আরিফুল ইসলাম আদিব তার বক্তব্যের ভিতরে এক পর্যায়ে বলেছেন যে এই সরকারের, আমরা যেটি আসলে জানি যে একটা স্টুডেন্টদের প্রস্তাবে এসেছে কিন্তু সব দলের সমর্থন ছিল, কিন্তু আরিফ একটু আগে বললো যে 70% পাওয়ার বিএনপি হোল্ড করে এই সরকারের, তাহলে ছাত্রদের না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে চাঁদাবাজি বলি, বিভিন্ন জায়গায় মারামারি বলি, বিএনপি এগুলো কেন কন্ট্রোল করতে পারছে না? এগুলো অসত্য তথ্য, ভুল তথ্য। কেন সেটা আমি বলছি, তার আগে আমি ফয়েজ সাহেবের একটা কথা দিয়ে বলি। ফয়েজ ভাইয়ের কথাও কিন্তু এখন পরিষ্কার না যে নির্বাচনটা আসলে কবে হবে। ধূম্রজাল, আপনি যেখানেই যান, আপনি আমাকে প্রশ্ন করেন আসলে ভাই নির্বাচন কি হবে, আপনি গ্রামে যান, কোন মানুষটা আপনাকে প্রশ্ন না করে ভাই নির্বাচন কি ঠিক টাইমে হবে? আপনি কেন জাতিকে এই অনিশ্চয়তার মধ্যে রাখবেন? আপনার কি রাইটস আছে সেটা রাখার? আপনি প্রধান উপদেষ্টা একবার বিএনপিকে কমিটমেন্ট করেছে, বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমি বললাম যে প্রধান উপদেষ্টার অফিস থেকে যে ফেসবুক আইডিটি চালানো হয় সেখানে 3 বার সংশোধন করা হয়েছে, 3 বার। কি বুঝছে মানুষ? নির্বাচন 2 মাস পরে হলে, 17 বছর বিএনপি লড়াই করছে, নির্বাচন 2 মাস 3 মাস পরে হইলে বিএনপি একেবারে বিলীন হয়ে যাবে না বাংলাদেশ থেকে। কিন্তু আপনি জিনিসটা কেন ক্লিয়ার করছে না? কেন আপনি রোডম্যাপ দিচ্ছে না? কেন আপনি পরিষ্কার করছে না? বিএনপি কি বিয়ে পাগলা বড়? নির্বাচনে তো সবাই নামছে, এনসিপির নেতারা শোডাউন দিতেছে, জামাতের নেতারা প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে গেছে। আপনি দোষ দিচ্ছেন বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়েছে। টার্গেট তো বিএনপিকে করেছেন, সবাই মিলেই করেছেন, আমরা তো বুঝি। হ্যাঁ, কে মানে একাকার সরকার, এবং এই যে আমার ভাই বলল সমর্থনে এসেছে। আমরা জাতির প্রয়োজনে, শোনেন, সরকারে বিএনপি কোনো লোক যায় নাই, সরকার বিএনপি সমর্থন, এখনো সমর্থন দেয়। আমরা বারবার বলেছি যে এই সরকারকে সফল হতে হবে, কিন্তু সরকার যদি নিজের নাক কাইটে পরের যাত্রা ভঙ্গ করতে যায়, নিজেরটা যদি নিজে না বুঝে, তাহলে তো কারো কিছু করার নাই। সেটাই তো বলছি, আমি বারবার বলছি যে এই যে রাজনীতির দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনারা তো বুঝছেন না যে দেশটাকে নিয়ে খেলছেন, নিজেদের বিপদ সবার বিপদ আবার ডেকে আনছেন। হ্যাঁ, এই জিনিসটা হ্যাঁ খেলা হচ্ছে। এই যে আমার ভাই বলল যে প্রথমেই আক্রমণ করলো বিএনপিকে, খুব আনন্দিত হয়ে গেল। বিএনপির কোন জায়গায় কতজন আহত হয়েছে, তারা যে নিজেরা রুমের মধ্যে প্রত্যেক দিন কাইজে করতেছে, মারামারি করতেছে, হাতাহাতি করতেছে, কয়েকদিনের একটা দল, তরুণ কয়জনের একটা দল, সেটা তারা দেখে না। নিজের ওই যে সুস কয় গ্রামে বলে, সুস কয় জাজুর রে, যে ভাই তোমার পিছনে অনেক ফুটা, সেরকম একটা বাস্তবতা হয়ে গেছে। কয়দিনের দল দেখেন, একটা রাজনৈতিক দল, তারা বয়সী তরুণ, তাদের আদর্শ থাকবে, তাদের একটা ইথিক্স থাকবে, তাদের একটা ফিলোসফি থাকবে। ছাত্র দলের নেতা ওয়াসিমের বাবাকে তাদের অফিসে আইনে প্রমাণ করতে চেষ্টা করছে, বিএনপি এদেরকে অন করে না, বিএনপি এদেরকে ধারণ করে না, সে এনসিপিতে যোগ দিছে। এটা কোনো রাজনৈতিক দলের কাজ হইতে পারে? সে আবার চিটিংয়ে যায় বলছে না আমার ছেলে শহীদ হয়েছে, ছাত্র দল করতে আমি এটা নিয়ে গর্বিত, আমার খালেদা জি আমার নেতা, তারেক রহমান আমার নেতা। তো এই ধরনের ইথিক্স নিয়ে আপনি কি রাজনীতি করবেন? সরকারে নাকি বিএনপি 70% সরকার ওন করছে, মিথ্যা তথ্য। সরকারের মধ্যে সব বাদ দিলাম, 3 জন তাদের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্রের প্রতিনিধি, স্টিল 3 জন অ্যাডভাইজার। আচ্ছা, বের হয়ে আসছে, ভালো কথা, 3 জন তো এখনো আছে, এখনো তো 3 জন আছে বৈষম্য বিরোধী, কবে আমাদের লোক না। আচ্ছা, তাহলে বিএনপির 3 জন লোক আমরা দিয়ে দিই, 5 জন লোক যদি যায় বিএনপিতে পদত্যাগ করে, আমি আর বিএনপি নাই, হ্যাঁ, সেটা কি হলো যে বিএনপির লোক না? এইটা হলো কি মানে ধূম্রজাল, মানে কি বলবো, কে সরকার কে এনসিপি, এবং নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে, সরকারও করছে, তারাও তাদের কাছে। এবং অসীমের কথা যেটা বললেন, আমি একটা প্রশ্নটা একটু করি ভাই, সেটা হচ্ছে যে আবু সাইদের যখন আমরা ড্রোন শোর মাধ্যমে আবু সাইদ, এখানে আমি একটু ক্রিশ্চিয়ান বলি, দেখেন ভাই বললেন কি যে শহীদ অসীমের বাবাকে আমাদের অফিসে নিয়ে এসে আমরা বাধ্য করছি। আচ্ছা, অফিসে নিয়ে এসে কেউ বাধ্য করতে পারে না? উনি যদি নিজের থেকে অফিসে না আসেন, গণভবনেও তো অনেককে নিয়ে যাওয়া হয়েছে না আমরা এখানে অফিসে নিয়ে আসবো, তাকে বাধ্য করবো, মানে এটা কিভাবে সম্ভব? বরঞ্চ তার এলাকায় বাসায় গিয়ে আরো জোর করে স্থানীয় বিএনপিরা বক্তব্য নিচ্ছে এনসিপির অফিসে আসা যাওয়ার ঘোরার পর, সেটাও হইতে পারে। মানে আপনি এটা তো লজিক্যাল না, আপনি দেখবেন বিশেষ করে এটা আইনজীবী, আপনারা জোর করে নেননি, এই তো না, অফিসে কেউ জোর করে নিয়ে আসার তো নাই। আচ্ছা, তাহলে আমরা একটু বাবুল ভাই যে প্রসঙ্গটা, এই অসীম প্রসঙ্গে একটু বলি, সেটা হচ্ছে এই ড্রোন শোর মাধ্যমে আমরা দেখলাম খুবই চমৎকার একটি প্রদর্শনী হলো জাতীয় সংসদ ভবনের উপরে, সেটি দেখা হলো, গোটা জাতি সেটি দেখলো, কিন্তু তার ভেতরেও দেখা গেছে যে অসীম নাই। এখন মানে এইটা একটু কোশ্চেনটা কেমন হবে, আপনি একটু বুঝে উত্তর দিলে। অসীম নাই বলতে কি বিএনপি নাকি 70% না 60% না 80% প্রতিনিধিত্ব? আমার বাবুল ভাই প্রশ্নটা অন্য জায়গায়, অসীম নাই, কিন্তু কথা হচ্ছে আবু সাইদ কিংবা মুগ্ধ কি বিএনপির না?
অবশ্যই বিএনপি। আমরা কি এই ভাগটা কেন না 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 করতেছি? না না, বলা হচ্ছে যে আন্দোলনটা আমাদের। আচ্ছা। হ্যাঁ, বিএনপির বা রাজনৈতিক দলের এখানে খুব একটা কোনো কন্ট্রিবিউশন নাই। BNP তো বারবার 500 উপরে না না, ছিল তাদের। সেটা আমি বলছি, আপনি তো অন করছেন না। তারা বলছেন যে এই আন্দোলন ছাত্ররা করেছে, রাজনৈতিক দলের ডাকে কেউ যায় নাই, আমাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে দেশ, আমাদের নেতৃত্বে মুক্ত হয়েছে। বিএনপির 17 বছরের যে ত্যাগ, শ্রম, আত্মদান, গুম, খুন, এগুলো সব বিফল, এগুলো মিথ্যা। এই 5 তারিখটা সত্য, এবং শুধু ছাত্র, এটা দলের কথাও বলা যাবে না। কেউ কেউ বলছে ছাত্র দলের যে কেউ শহীদ হয়েছে, এই দলের নামও বলা যাবে না, তারা আন্দোলনের শহীদ, অথচ ফলটা তাদের। এই যে যে বক্তব্য বলা হচ্ছে, সেই জন্য এই প্রশ্নগুলো আসছে, না হলে তো কোনো প্রশ্ন আসছে না। আমরা আন্দোলনকে কখনো ভাগাভাগি করিনি, আমরা 17 বছর রাতের পর রাত ঘুমাইনি। যন্ত্রণার ইতিহাস, বেদনার ইতিহাস, আমার মতো মানুষ 128টা মামলা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। আপনারা তো কেউ ঝুঁকে না, আপনারা চাকরির আন্দোলন করেছিলেন, বৈষম্যের আন্দোলন করেছিলেন। হাসিনা যদি জুলাইয়ের 15 তারিখে আপনার দাবি মেনে নিত, আপনি চাকরি নিয়ে চলে যাইতেন। হ্যাঁ, আমি আমার জায়গায় কিন্তু থাকতাম, আমার ইথিক্যাল অবস্থানে। আমি হয়তো পারিনি বা কি পারছি সেটা ভিন্ন কথা, আমি হয়তো আরো 5 বছর পরে পারতাম বা পারতাম না, এটা অন্য হিসাব। কিন্তু আমি আমার এথিক্যাল অবস্থায়। আপনি তো তখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন, ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিলেন। হ্যাঁ, না মিলেমিশে থাকলেও কেউ কেউ ছাত্রলীগও করেছেন। হ্যাঁ, এবং মিলেমিশে নাও যদি থাকছেন, আপনার একাডেমিক ক্যারিয়ার চমৎকারভাবে শেষ করছেন। যখন আমার ভাইটা গুম হয়েছে, যখন আমার ভাইটা মায়ের ডেড বডি দেখতে আসতে পারে নাই, তখন তো আপনি বিশ্ববিদ্যালয় হলে থেকেছেন, আপনার মায়ের হাতে রান্না খেয়েছেন, এরকম তো আছে। আমরা যখন পিচ ডালা পথে লেফটে গিয়েছি, তখনও আপনি আমার ডাকে আসেন নাই। আপনি ডেকেছেন, আমি এসেছি, এই জন্য 5 তারিখ হয়েছে। এখন আপনি আমার অবদানকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, রাজনৈতিক নেতা, এবং বিএনপিকে মেলাইন করে মনে করতেছে যে সব ভোট মানুষ আপনাকে দিয়ে দিবে। এই তো আপনার চিন্তা। এবং যত দেরিতে ভোট হবে, বিএনপিকে বিতর্কিত করা যাবে, বিএনপিকে মেলাইন করা যাবে, বিএনপিকে আপনি নিচু করা যাবে, ছোট করা যাবে। এইটাই তো একটা আগ্রাসী পরিকল্পনা আপনার হয়েছে। আচ্ছা, তো এই যে পরিকল্পনা, এটা দুর্ভাগ্যজনক আর কি। এবং এটা এর কারণে আমি বলে দিচ্ছি এখানে যে আওয়ামী লীগকেই আপনি একরকমের প্রবেশের পথ তৈরি আচ্ছা, করেছেন। এই আওয়ামী লীগকে প্রবেশের পথ তৈরি করবে, এটা একটা আসলে একটা গুরুত্বপূর্ণ কথা যে নিজেদের ভিতরে এত বিভেদ। আপনি দেখবেন এই ধানমন্ডিতে মিছিল হবে, ছাত্র দলের দায়িত্ব তাদেরকে প্রতিহত করা। হ্যাঁ, এখানে মিছিল হবে ছাত্র দলের, গ্রামে কে প্রতিহত করে, কোথায় প্রতিহত করে? আওয়ামী লীগ যে আপনি ঠেকাবেন, বিএনপিও ঠেকাই দিতেছেন, বিএনপিকেও আক্রমণ করতেছেন। হ্যাঁ, বিএনপি রাজনীতি বন্ধ করে দিবেন এরকম একটা অবস্থা, বিএনপি চাঁদাবাজ, বিএনপি আন্দোলনে ভূমিকা নাই, বিএনপি পারে নাই বালির ট্যাক্স সরাইতে, এই যে বলে বলে এই যে বলে বলে আপনি এমন একটা প্রেক্ষাপট তৈরি করছেন যে মানে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটা অপ্রয়োজনীয় বিষয় হয়ে যাক। এটা কোনো, এই যে বিদ্বেষের পরিবেশ, এটা নতুন বন্দোবস্ত হতে পারে না। আমরা সবাই আন্দোলন করেছি, সকলের ভূমিকা আছে। হ্যাঁ, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, এই শক্তিটাকে আমাদের ঐক্যবদ্ধ থাকবার প্রয়োজন আছে। ওকে, ঐক্যবদ্ধর কথা বলেছেন। এবং আরিফ, আপনাকে আমি প্রশ্নটা করে যে উত্তরটা একটু পরেই দিয়েন, সেটি হচ্ছে যে আপনারা আসলেই তুচ্ছ তাচ্ছিল্য করছেন কিনা। কারণ বিএনপি তো আমরা দেখেছি দীর্ঘ 17 বছর নির্যাতিত, এবং সেই সাথে এই প্রশ্নটিও আপনার কাছে থাকবে, আপনারা কি আসলে আদর্শ আগে সরকারের বড় হয়েছেন, নাকি আপনারাও নির্যাতন সহ্য করেছেন? তার আগে আমি ফয়েজ আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম, এটি আমরা যদিও রাজনৈতিক আলাপে খুব ভেতরে ছিলাম, এখান থেকে সরে আসতে একটু খারাপ লাগছে, কিন্তু শেষের দিকে আসতে হবে। তো পাবলিকের খুবই উদ্বেগের জায়গায় নির্বাচন সংস্কারের থেকেও বেশি কেন তেলের দাম বেশি? জি, এটা ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন। মানে নিঃসেবে যদি খেয়াল করে থাকেন যে ভোজ্য তেলের দামটা আসলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে, তো সেই কারণেই ভোজ্য তেলের দাম এখন বেড়েছে। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে বাজারে প্রতিযোগিতা তৈরির মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই দামটা আবার কমে আসবে। তো আশা করা যায় যে শুধু ভোজ্য তেল নয়, অনেক কিছুরই দাম কখনো কখনো উঠতে পারে, বাড়তে পারে, কিন্তু আশঙ্কার দিকটা অন্য। আশঙ্কার দিকটা হচ্ছে যদি বাজারে মনোপলি হয়ে যায়, সেটা যদি নিয়ন্ত্রণ করা না যায়। সরকার সেই জায়গায় অত্যন্ত সচেতন, চেষ্টা করছে যাতে কোনো মনোপলি না হয়। এবং আপনার আমাদের যে একটা খুব ইতিবাচক দিক, অনেক সমালোচনা হয় অনেক কিছুর, কিন্তু একটা ইতিবাচক দিক হচ্ছে আপনি যে রমজান বলছেন বা তার পরবর্তী বা তার আগে আমাদের যে অনেক ডোমেস্টিক প্রোডাক্টেও যে প্রাইস কমে এসেছে, এর একটা অন্যতম কারণ হচ্ছে সড়ক মহাসড়কে চাঁদাবাজিটা কমেছে। সুতরাং এইটা যে মানে করা যায়, এই চাঁদাবাজি বা দুর্বৃত্তায়নের যদি বন্ধ করা যায়, তাহলে এগুলি সুরাহা করা সম্ভব। আমি এখন একটু আপনাকে এখন একটু পলিটিক্যাল ইস্যুতে একটু যাই। সেটা হচ্ছে যে একটু আগে বাবুল ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ তুলেছেন, সেটি হচ্ছে যে এই যে নিজেদের ভেতরে বেশি কাদা ছোড়াছড়ি, কিংবা দেখা যাচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি, তাদের ভিতরে দোষারোপের রাজনীতি, এটা গণতন্ত্রে এটা থাকতেই পারে, সেটি নিয়ে আমার কথা না। কথার জায়গাটা হচ্ছে সেই সাথে সরকারেরও যখন দেখা যায় যখন ভালো করে তখন 5 বছর থাকতে বলে অনেকে,
আবার যখন সমস্যায় দেখা দেয় তখন আসলে দ্রুত সরে যেতে বলে। সরকারের কি আসলে একটু স্পষ্ট করা দরকার কিনা, কিংবা আসলেই সরকার এই ব্যাপারে কনসার্ন কিনা যে এত রেশারেশি বিদ্বেষ বা এগুলো মেকি থেকে আস্তে আস্তে সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে, যেখানে আওয়ামী লীগ চলে যেতে পারে? ওকে, মেকি থেকে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে এই যে বিএনপির একজন এবং এনসিপির একজন, ওনারা যেই বিবাদে লিপ্ত হয়েছেন, ধরুন এখন বাহাস হচ্ছে, আমি যদি এখন একটু আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলি, আমি নিশ্চিত এই দুজনে আপনার এক হয়ে যাবে, আমার বিরুদ্ধে ফ্যাসিবাদের দোষর। হ্যাঁ, সুতরাং এই জায়গায় আমরা একটা জিনিস নিশ্চিত, আওয়ামী লীগকে শুধু যদি আপনি একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন তাহলে এই আলোচনাটা খুব সহজ। শুধু রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করলে আওয়ামী লীগ যে কোনো সময় ঢুকে পড়তে পারে, আওয়ামী লীগ তার রাজনীতি করবে, সে অধিকার রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আওয়ামী লীগ কি শুধু একটি রাজনৈতিক দল? আওয়ামী লীগ ফেসিবাদের একটা কারখানা। আওয়ামী লীগে ফেসিবাদের সব আইকনিক ফিগার্স, আওয়ামী লীগের সকল হত্যার নির্দেশদাতা, আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত খুনি। সুতরাং আপনি সেই আওয়ামী লীগ প্রশ্নে উনাদের যতই রাজনৈতিক বাহাস বিবাদ থাকুক না কেন, নিজ নিজ আলাদা আলাদা বয়ান থাকুক না কেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, বাংলাদেশের ফেসিবাদ মুক্ত রাখার ক্ষেত্রে আওয়ামী লীগ প্রশ্নে ওনারা সবাই অবশ্যই দ্বিধাহীনভাবে এক। এবং 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই ইস্যুতে এক দেখা গেছে। অফকোর্স এক। এখন আপনি ধরুন বাবুল ভাই প্রসঙ্গ এনেছেন, তো বাবুল ভাই একটা বলেছে রোডম্যাপকে যদি আইডিয়ালি খুব আমরা দেখতে চাই আইন কানুনের দিক থেকে, তাহলে সেটা নির্বাচন কমিশন। মানুষ প্রশ্ন করে কিনা যে নির্বাচন হবে কিনা, এই প্রশ্ন কিন্তু আছে, কেন এত শঙ্কা থাকবে মানুষের মধ্যে? আপনার এই প্রশ্নটা বাংলাদেশে থাকবে, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, সে ভোট দিতে চায়। এই প্রশ্ন থাকা তো অবান্তর নয়। আবার আপনাদের কেউ রেখে দিতে চাচ্ছে, এরকম একটি, এটা কি ক্যাম্পেইন না আসলে মানুষ আসলেই চাচ্ছে? এখন এটা আমি এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আনফরচুনেটলি আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এই প্রশ্ন মনে মনে প্রকাশ্যে অপ্রকাশ্যে এখন দেখি। আমরা কেউ কি এন্ডোর্স করছি কোনোভাবে? হ্যাঁ, একজন করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনাদের ভাই, আমারও ভাই, আমিও সাংবাদিকতা করেছি, বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। উনি বলেছেন যে, আপনাদের টেলিভিশনের কথা বলছি, আপনাদের টেলিভিশন যেটা দেখিয়েছে সেটা বলছি, যে না আমি তো দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নতি হচ্ছে, ওই যে রাস্তায় ওখানে আমাদেরকে বলে যে আপনারা আরো 5 বছর থাকেন। ওনার বক্তব্য আপনারা যা দেখিয়েছেন তাতে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। যখন একজন সংবাদকর্মী বলেছেন, উনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, উন্নতির রিয়াকশন রাস্তায় হচ্ছে এইরকম, উনি ওটা বুঝাতে বলেছেন। আর শুধুমাত্র মানুষ বলছে আমাদেরকে আরো 5 বছর থাকেন, এই অংশটুকু কেটে আমরা ফেসবুকে যখন একটা কার্ড বানিয়ে ছেড়ে দিলাম, দায়িত্বশীল গণমাধ্যম করেছে। এর ফলে কি সাংবাদিক তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্বটা সঠিকভাবে পালন করেনি, জাতির মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। আনফরচুনেটলি নতুন চাটুকারিতা তৈরি হচ্ছে। আনফরচুনেটলি পরের দিন আমি হয়তো প্রেস ক্লাবে বা অন্য কোনো এক জায়গায় বিএনপির বা অন্য কোনো অঙ্গ সংগঠনের একটা অনুষ্ঠান, সেখানে বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার শুরুতে আমি খুবই সৌভাগ্য যে আমি বক্তব্যটা সরাসরি দেখছিলাম। তো ওই নেতা বক্তব্য শুরুর আগে বলছেন যে আমাকে একজন সাংবাদিক এসে বলে গেলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ওনারা আরো 5 বছর থাকতে চান, তো সে বিষয়ে একটু কথা বলার জন্য। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবেই একটা বার্তাকে আপনার ভাঙতে পরিবর্তন করতে করতে এটাকে এমন একটা জিনিস স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝি বলেছেন যে আমরা 5 বছর থাকতে চাই। আমি আপনাকে বলছি এখন পর্যন্ত কেউ এন্ডোর্স করেনি। সেকেন্ড, আপনি এই প্রযুক্তির যুগে যে আলোচনাটা ফেসবুক হচ্ছে, এটা নিয়ে কথা হচ্ছে, তো কোনো আলোচনা অর্গানিক নাকি এটা স্পন্সর্ড, এটা বুস্ট করা, এটা তৈরি করা কিনা, পেইড কিনা, এটা বোঝার অনেকগুলি সহজ পদ্ধতি আছে। এটা যে কেউ, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় গিয়ে যে আলোচনাটা হচ্ছে তাদের প্রোফাইল চেক করি, আমরা যদি একটু চেক করি ওই পোস্টগুলি স্পন্সর্ড কিনা, ওটা কেউ বুস্ট করছে কিনা, দেন আপনি আমাদেরকে ব্লেম করতে পারেন। আমরা তো এই সরকারের যারা লোকবল, তাদেরকে নিয়ে তো মানুষের নানান প্রশ্ন, যে এরা তো ঠিকমতো এই প্রচার করতে পারছে না, ওই বলতে পারছে না, হ্যাঁ, এর একটা আবার ক্যাম্পেইন তৈরি করবো আমরা, ক্যাম্পেইন তৈরি করবো, ওই ক্যাপাসিটি, একটা ক্যাম্পেইন তৈরি করার ক্যাপাসিটি আসলে এই সরকারের নেই। সুতরাং হ্যাঁ, এই সরকারের এটা প্রয়োজনই মনে করেনি যে একটা সিআরআই আমাদের দরকার হয়নি। হ্যাঁ, আমাদের কাছে যা তথ্য তাই। এখন যদি যেমন ধরেন এক্সাম্পল হিসেবে বলি যে সরকারের অনেকগুলি অ্যাক্টিভিটিস আছে, ধরুন ব্যাংকিং খাতে আস্থা ফেরানো,
বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি সেটা করা আস্তে আস্তে অনেক করে বেশি। একটু ঘুরে আপনি দাঁড়াচ্ছে। কি কোনো সরকারের উপদেষ্টাকে কোনো দায়িত্বশীলকে এসে ঢোল পিটাতে দেখেছেন কোথাও? না, 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 আমার এই জায়গাটায় আছে। অর্জন আছে। যদি এই সরকারের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন করে জনগণের ম্যান্ডেট আদায়ের মধ্য দিয়ে আবার একটা নির্বাচন করে ক্ষমতায় আসার কোনো অভিপ্রায় থাকতো, তাহলে সেটা বা দেখা যেত। ক্ষমতায় থেকে যাওয়ার কোনো প্রয়াস থাকতো, তাহলে এগুলি নিয়ে ব্যাপক প্রচারণা করতো। এই সরকারের এই ধরনের কোনো ইন্টেনশন নাই। আর রোডম্যাপের বিষয়ে আপনি বললাম, যদি আইডিয়ালি বলি, ইলেকশন কমিশন, আর যেহেতু এটা একটা বিশেষ ধরনের সরকার, একটা বিশেষ সময়ের সরকার, সেক্ষেত্রে হয়তো সরকারের কাছ থেকেও চাইতে পারে ডিসেম্বর থেকে জুন, এটাও কি একটা রোডম্যাপ নয়? নাকি আপনি এখনই শিডিউল চাচ্ছেন ইলেকশনের? আপনি ডিসেম্বর থেকে জুনকে ধরে আপনার নির্বাচনের প্রস্তুতি নেন না, অসুবিধা কোথায়? এখন আরেকটা এখানে বলি, আপনি যদি একটা স্বাভাবিক সরকারের ফরমেশনও থাকে, স্বাভাবিক সরকার যে সাংবিধানিক প্রক্রিয়া মেনে একটা নির্বাচনের দিকে যাবে, সেও তো আপনাকে বলে দেয় যে অমুক 90 দিনের আগে নির্বাচন হবে, আপনি তো সেটাকে ধরেই এগোন। তো সেই জায়গায় তো আপনাকে 6 মাস সময় দিয়ে দিয়েছে, এবং আপনি বাংলাদেশের বাস্তবতা জানেন যে এর মধ্যে একটা রমজান আসবে, এর মধ্যে বর্ষা আসবে। সাধারণত বাংলাদেশের একটা বিশেষ বাস্তবতা, একবারই বর্ষার সময় নির্বাচন হয়েছে। সুতরাং একটা ধারণা পাওয়া যাচ্ছে। আপনি একদম সুনির্দিষ্টভাবে এখনই কেন ডেট চাচ্ছেন? কেন এখনই ডেট দিতে কিছু অসুবিধা আছে? দেখুন, আপনি একটি নির্বাচিত স্বাভাবিক সরকারও যখন ক্ষমতায় থাকে, ওই সরকারের যখন নির্বাচনের সময় চলে আসে, তখন আমাদের জনপ্রশাসনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আমলারা, ডিসিরা, ইউনোরা, এসিলেন্টরা কাজ করে না, আচ্ছা, বসে থাকে। আপনার পুলিশ কাজ করে না। আমরা এমন এক বাস্তবতা এই সরকার দায়িত্ব নিয়েছি, যখন এদেরকে ফাংশনাল করাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেই সময় আমরা এখনই সুনির্দিষ্ট করে যদি নির্বাচনের ডেট এখনই বলে দেওয়া হয়, তাহলে তো বসে থাকবে কে কখন ক্ষমতায় আসবে, কাকে অসন্তুষ্ট করে বসি, সেই প্রক্রিয়ায় যাবে। সুতরাং এই যে একটা সময়ে আপনাকে দিয়ে দেওয়া, এই সময়ের মধ্যে আপনার নির্বাচনের প্রস্তুতি নিতে অসুবিধা কোথায়? এখন ভাই ধরেন বলছেন বিএনপি দীর্ঘ রাজনৈতিক মাঠে দীর্ঘ লড়াইয়ে অনেক নির্যাতিত একটি দল। ভাই যখন বলছে সবাই আমাদেরকে টার্গেট করছে, এটা বলার মধ্য দিয়ে ভাই নিজে যতটা না টার্গেট হয়, তত ওই মানুষগুলি থেকে বিচ্ছিন্ন হয় যারা তাদেরকে নিজেদের মনে করে। সে যারা মনে করছে আমি তো টার্গেট করছি না, তাহলে আমাকে কেন বলছে? আচ্ছা, একটু আর একটা ব্যাপারে সময় পেলে আপনার কাছে জানতে চাবো যে ঠিক আছে, নির্বাচনের প্রস্তুতি এরকম, আজকে নির্বাচন কমিশনের সচিবও বলেছেন যে বিজেপি রাষ্ট্রের সাথে কথা হয়েছে, সামগ্রিক ব্যাপারে যা অগ্রগতি তাতে 3 মাসের ভিতরেও, মানে এটি 3 মাসের মতো একটা প্রস্তুতির দরকার হবে। কিন্তু প্রধান উপদেষ্টার মানে রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনিও বলেছেন যে মে মাসের মাঝামাঝি এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হবে। কিন্তু আলোচনাগুলো আসলে এই কারণে থাকে যে যেহেতু এটা সংস্কারের বড় কথাবার্তা চলছে, ঐক্যমতের কথাবার্তা চলছে, সেগুলোর হয়তো অনেক বেশি অগ্রগতি দৃশ্যমান না, সে কারণে হয়তো এই প্রশ্নগুলো, শঙ্কার জায়গাগুলো তৈরি হতে পারে। আমরা সময় পেলে সে আলোচনা করব। আমরা একটু আরিফুল ইসলাম আদিব আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে বাবুল ভাই অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, সেখানে আপনি শুরুতেই যেটি বলছিলেন যে দলীয় বিএনপির ভেতরে গ্রুপিং, সেটি আমরা আপনাদের ভিতরেও দেখেছি। চাঁদাবাজির ব্যাপারেও বলছেন, আপনি আজকে একটি সভায় আলোচনা করেছেন, সেখানে তারেক রহমানের প্রতি আপনারা একটি প্রোগ্রাম করেছেন, সেখানে তারেক রহমানের প্রতি আপনি আহ্বান জানিয়েছেন চাঁদাবাজ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমার প্রশ্নটি হচ্ছে যে সরকারকে কেন ব্যবস্থা নিতে বলছেন না? আরেকটি প্রশ্ন যেটি বাবুল ভাই বলছিল যে আপনারা আসলেই তো বিএনপির মতো এত নির্যাতিত না, বয়সের কমে না, স্ট্রাইক রেটও কি আপনাদের কম না? না, বিএনপির অবশ্যই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক দল, এবং তারা 17 বছর গুম খুন নানা ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দেখেন যে আমাদের যে রাজনৈতিক জার্নি, সেটা তো আমাদের এই 36 দিনের না। বিষয়টা আপনারা কতদিনের, আপনার ব্যক্তিগতটাই বলেন যে আপনি কতদিনের? ব্যক্তিগতভাবে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি 14 সাল, তখন সারা দেশে তুমুল আন্দোলন হয়, মানে বিশেষ করে আমার ব্যক্তিগত জায়গা থেকে। তা আমরা তখন একটা হতাশায় নিমজ্জিত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে যখন প্রবেশ করি, আওয়ামী লীগ একতরফা ইলেকশন করে 153 আসনে বিনা ভোটে এক ধরনের মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করে ফেলো। বিএনপি টানা আন্দোলন করলো এবং সর্বশেষ জায়গাটি করলো। তখন আমাদের কাছে মনে হয়েছিল যে রাজনৈতিক দল হিসাবে আর কোনো দল কিংবা হচ্ছে এক ধরনের আমরা হোপলেস হয়ে যাই বিশ্ববিদ্যালয়গুলোতে। ফলে তখন আমাদের নানা ধরনের আমরা ভিন্ন প্রকৃতির রাজনৈতিক প্রক্রিয়া কিংবা হচ্ছে কীভাবে আমরা বাংলাদেশের এই রাজনৈতিক যে সিস্টেম ধারা পরিবর্তন, সেটা নিয়ে আমাদের নানা ধরনের ছিল আলোচনা। সর্বশেষ 2018 সালে আপনার প্রথম যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন আমাদের এই আন্দোলনটা আপনি দেখবেন যে 15 সাল থেকে শুরু করেই কিন্তু বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে হচ্ছে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বাহিরে
আলাদা নেতৃত্ব তৈরি আসতেছিল এবং সাধারণ মানুষ ভিন্ন নেতৃত্বের প্রতি সাড়া দিচ্ছিল। আপনি 15 সালেরই প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, নো ভ্যাট 7% ভ্যাট ভ্যাটের প্রত্যাহারে আন্দোলন করছে এবং সরকারকে কিন্তু বাধ্য করছে নমনীয় হতে, তখনকার যে আপনার অর্থমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী যারা বাধ্য হয়েছেন। 18 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন। তাহলে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন তারাও কিন্তু শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, যে স্পৃহা, সেটা কিন্তু ধরতে পারতেন না। ফলে নির্বাচন আমরা দেখেছি, ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন যে কিভাবে হচ্ছে মানুষ ভিন্ন আরেকজনকে হচ্ছে কিভাবে হচ্ছে আপনার তখনকার ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল, আপনি তো ছাত্র অধিকারের সেক্রেটারিও ছিলেন। আর এরপরে 18 সালের আন্দোলনের পরবর্তীতে আমরা সেই আমাদের রাজনৈতিক বা ছাত্র সংগঠন হিসাবে আবির্ভাব, এবং পরবর্তীতে আমি 21 সালে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলাম এবং সেটা নির্বাচিত। আমাদের হচ্ছে কোনো মনোনীত কমিটি ছিল না, আমাদের সারা দেশের যে কাউন্সিলর ছিল 294 জন, তাদের সরাসরি প্রত্যক্ষ ভোটে হচ্ছে আমরা নির্বাচিত হয়ে আসি। এর পরবর্তীতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলো, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করলাম এবং এই ইলেকশনের আগে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন সহ 16টা ছাত্র সংগঠন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য হচ্ছে, সেটা 3 জনের একজন সমন্বয়কের দায়িত্ব পালন করছে। এবং আপনি যদি আমাদের এখানের সদস্য সচিব সবার, আমাদের নাহিদ ইসলাম বলেন কিংবা এদের যদি রাজনৈতিক দেখেন, তাহলে আপনারা দেখবেন যে এখানে হচ্ছে যে অবশ্যই তাদের দীর্ঘ 5, 7, 8, 10 বছর হচ্ছে রাজনৈতিক লড়াই। আমরা বাংলাদেশের বাস্তবতায় একটা ভিন্ন হচ্ছে রাজনৈতিক খুঁজেছিলাম, যেখানে নাগরিকদের মর্যাদা, মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে হবে। রাজনীতি যারা করে বাংলাদেশে তারা তো স্বাধীন না, তারা হচ্ছে দুটি পরিবারের কাছে সীমাবদ্ধ থাকে। তাদের রাজনৈতিক জীবনের সকল আকাঙ্ক্ষা, সকল ত্যাগ দিন শেষে একজন নেতার কাছে গিয়ে হচ্ছে সব কিছু তার কাছে ডিসাইডেড হয় এবং তার তার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে যে ওই ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ার কতটুকু সফল হবে, কতটুকু আমরা একদম শেষ ফলে আমরা সেইটার বিপরীতে কিন্তু একটা রাজনৈতিক চাইছি। এখন আমরা যদি বলি যে বিএনপি অবশ্যই বিরোধী দলে ছিল এবং সেখানে তারা ত্যাগতিথি করছে। আপনি দেখবেন 5ই আগস্ট অভ্যুত্থানের পরে প্রথম শিক্ষার্থীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করেছিল, সেখানে সুস্পষ্টভাবে বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে গত 15 বছরে যারা গণতান্ত্রিক মানবাধিকারের লড়াইয়ে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই যে প্রথম দিনে তার যে একেবারে অ্যাকনোলেজ করা, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা, সেটা কিন্তু তারা বলছেন। এবং আরেকটা হচ্ছে যে বিএনপির সকল নেতৃত্বতে এক ধরনের হচ্ছে এটা এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ যে নতুন যারা রাজনীতি করছে তাদেরকে 36 দিনের আন্দোলন করা, তারা নতুন আসছে, তারা লোভে আসছে, এই যে ধরেন এক ধরনের ইগনোরেন্সই তাদের রাজনৈতিক ক্যারিয়ারটাকে আসলে খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ এখানে যারা নতুন রাজনীতি করতে আসছে, আমরা তো বিশ্ববিদ্যালয়ে আপনারা অনেক ত্যাগ ছিল, অনেক আন্দোলন, ত্যাগের বিষয় বলে না, আমরা এখানে নতুন রাজনৈতিক আমরা সার্চিং এ ছিলাম। আমরা বাংলাদেশের রাজনৈতিক গতি দ্বারা পথ পরিবর্তন করতে চাই। সেটা আগামীর দিনে বিএনপি ক্ষমতায় আসুক, যে খুশি ক্ষমতা আসুক, সেটা নিয়ে আমাদের খুব বেশি হয় না, কিন্তু আমরা চাই যারা বাংলাদেশে রাজনীতি করবে তারা অন্তত স্বপ্ন দেখবে সে একসময় প্রধানমন্ত্রী হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে, সর্বোচ্চ জায়গায় যেতে পারবে। এমপি হওয়ার পরে সে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে। শুধুমাত্র একজনের ইচ্ছার উপর তার রাজনৈতিক ক্যারিয়ার বন্ধ হয়ে যাবে, সেইটা আমরা পরিবর্তন করতে চাই। সেটা পরিবর্তন হলে বাবুল ভাইদের মতন যারা মাঠের রাজনীতি করে, বাবুল মাধ্যমে যারা বারবার হচ্ছে আপনার হামলা মামলার শিকার হয়, তাদের জন্য হচ্ছে এই পথটা হচ্ছে তাদের জন্য আরো ভালো, বাংলাদেশের জন্য ভালো। ওকে বাবুল ভাই, আসলে একেবারে সময় শেষ, আপনি এক বাক্যে একটু শেষ করেন। অসুবিধা নাই, আপনাদের মধ্যে থেকে কেউ প্রধানমন্ত্রী হোক সেটা প্রচার করেন, আমাদের মধ্যে আপনাদের মধ্যে তো হইতে পারে, কেন সবার মধ্যে, আপনি আপনার নির্বাচন ইশতেহারে বলেন যে আমরা এই বন্দোবস্ত চাই, এই রাজনীতি চাই, নিশ্চয়ই মানুষ আপনাদেরকে গ্রহণ করবে এবং নিশ্চয়ই একদিন প্রধানমন্ত্রী হইতে পারেন। তো এটা তারেক রহমান আর বিএনপি কে টার্গেট করে এক ব্যক্তির ইচ্ছা, এক ব্যক্তির প্রথমেই আপনারা যে রাজনীতি শুরু করেছেন, শোনেন সংস্কার, এই সংস্কারের কথা তো এখন তারা বলছে, আমরা তো 3 বছর আগে বলছি। আমি বললাম না আন্দোলন শুরু হয়েছে, সমানে গ্রেপ্তার হইতেছে বিএনপি, হাজারে হাজার। আপনাদের কয়জন গ্রেপ্তার হয়েছিল? আপনারা কয়জন গুম হয়েছেন? এই যে 15 সাল থেকে আন্দোলন যে করলেন, কতজন গুম হয়েছেন, কতজন গ্রেপ্তার হয়েছেন আপনি বলেন। সেই জন্য এইগুলা কি বলবেন আপনি? এই যে আমি বলি, এই যে দেখেন তার নতুন বন্দোবস্ত, ভাই বাংলাদেশে কে গুম হয়েছে না হয়েছে, কে নির্যাতিত হয়েছে, এই আন্দোলনে কয়জন গ্রেপ্তার হয়েছিলেন, সব ইতিহাস সাথে রেকর্ড
রেকর্ড আছে। হ্যাঁ, আপনাদের তো সেটা শেরাটনে বললাম। নিয়ে খাওয়াইছে, আর আমাদের লোকদের নিয়ে পিটিয়ে হাড্ডি না, ভেঙে ফেলছে। শেরাটনে কি খাইছে? আপনাদেরকে শেরাটনের খাবার নিয়ে খাওয়াইছে, আমি সেটা বলছি। আর আমাদের লোকদেরকে কি পরিণত হয়েছে, কিভাবে হাড্ডি ভাঙছে, কিভাবে পায়ের নখ উপড়ে ফেলছে, আমরা রুম শেষ ভেসে করব। গেছে, আমরা দেখছি। তারপরও আমরা মাথা বিক্রি করি নাই, আপোষ করি নাই, পার্থক্য আছে অবশ্যই। এই যে সাইদ মুগ্ধ বা এই আন্দোলনকে পুঁজি করছেন, শহীদ হয়েছে, এগুলা মানুষ তো বলছে যে এগুলা এই মুক্তিযুদ্ধ বিক্রির মতো আপনারা বিক্রি শুরু করে দিয়েছেন। আরে ভাই, সাইদ মুগ্ধ বলেন, অসীম বলেন, আপনি যেটা বললেন যে এরা কি বিএনপির না, এই যে ঈদের আগে কয়দিন আগে বরগুনায় যে ছেলেটা মারা গেল, তারা তো আছে রাজনীতি নিয়ে আর ক্ষমতা নিয়ে আর মোহ নিয়ে আর ওই উৎসব নিয়ে, বিলাসবহুল গাড়ি নিয়ে, তারা নাকি সমাজ বদলাবে, রাজনীতির বন্দোবস্ত বদলাবে। এই ছেলেটা মারা গেল, বাপের রিক্সা বেচা চিকিৎসা করতে পারে নাই। অথচ বাংলাদেশ, আপনি সাইদ মুগ্ধর কথা বলেন না, বাংলাদেশের প্রত্যেকটা শহীদের বাড়িতে আমরা গিয়েছি ঈদের আগে, আমরা আলাদা করে কাউকে যাইনি, এরকম ইতিহাস নাই। সেটাই আমি বলছি যে যখন কথা বলবেন না, তখন ওজন নিয়ে বলেন, বাস্তবতা চিন্তা করে বলবেন। দয়া করে। অনেক অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, আরিফুল ইসলাম আদিব এবং ফয়েজ আহমেদ, আপনাদের তিনজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে এটুকুই বলবো যে রাজনীতিতে আমরা যে আলোচনাগুলো করছিলাম, এরকম আলোচনা হবে, সমালোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তা না হলে গণতন্ত্রের সৌন্দর্যই থাকে না। কিন্তু সেটি যেন এমন পর্যায়ে না হয় যেটি আসলে তিক্ততা বাড়ায়, সহিংসতা, সংঘাত বাড়ায়। কারণ মানুষ চায় একটু শান্তিতে থাকতে, মানুষ চায় একটু স্বস্তিতে থাকতে। তো আমরাও চাই শান্তি ফিরবে দেশে, শান্তিতে থাকবে মানুষ, স্বস্তিতে থাকবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।